হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, গণিতের প্যাডাগজি থেকে আজকের কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। ওকে, দেখো আজকের প্র্যাকটিস সেট 7। ওকে, গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন রয়েছে সিটেট সহ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তাই তোমাদের প্রত্যেককে বলছি, আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা প্রত্যেকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য পরীক্ষার জন্য কিন্তু খুবই উপকারে আসবে। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করো না, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই তোমরা মিস করে যেতে পারো। তো বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে এই সমস্ত পিডিএফ গুলো অবশ্যই পাওয়ার জন্য তোমরা অবশ্যই পিডিএফ পেতে পারো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি ওখানে যুক্ত না হতে পারো, অবশ্যই তোমরা টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে অবশ্যই সার্চ করতে পারো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। আর আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তাই প্রত্যেকে বলছি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করছি উপকারে আসবে। তো চলো শুরু করি। কি কি প্রশ্ন রয়েছে আজকে দেখে নিই চটপট করে, খুবই তাড়াতাড়ি, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম রয়েছে। তাই বেশি সময় নষ্ট না করে খুবই তাড়াতাড়ি চটপট তোমাদের সঙ্গে ভিডিওগুলি নিয়ে একটু আলোচনা করে নেব, যে সকল প্রশ্নগুলো রয়েছে। চলো দেখো কি বলেছে। 1 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি থাকবে। দেখো, কোঠারি কমিশনে জ্যামিতি থাকবে কোন কোন পদ্ধতিতে? দেখো, আধুনিক পদ্ধতিতে, প্রাচীন পদ্ধতিতে, প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে, না বি ও সি দুটি। দেখো, কোঠারি কমিশন 1986 যে কোঠারি কমিশন, সেই কোঠারি কমিশনের অনুযায়ী কিন্তু আধুনিক পদ্ধতিতে কিন্তু জ্যামিতি থাকবে। ওকে, আধুনিক পদ্ধতিতে জ্যামিতি অবশ্যই করে থাকবে। নেক্সট, পরেরটা দেখো। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো, নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয় বলেছে। সিটেট 2019 জুলাইয়ের প্রশ্ন কি বলেছে? দেখো, অনুমান, স্থানান্তরকরণ, দৃশ্যমান, স্মৃতিচারণ। দেখো, অনুমান, গণিতের ক্ষেত্রে কিন্তু আমরা অনুমান করে বিভিন্ন সংখ্যা ধরে নিয়ে কিন্তু কাজ করি। তাহলে গণিতের ক্ষেত্রে অনুমানটা কিন্তু অবশ্যই প্রযোজ্য। দেখো, বা একটি প্রক্রিয়া। দেখো, স্থানান্তরকরণ, অবশ্যই আমরা বীজগণিত ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন গণিতের সমস্যার ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে কি করি? দেখো, স্থানান্তরকরণ অবশ্যই করা হয়। আর দৃশ্যমান অর্থাৎ ভিজুয়ালাইজেশন অবশ্যই করে একটা কিন্তু অবশ্যই আমাদের গণিতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে স্মৃতিচারণ, দেখো স্মৃতিচারণটা কিন্তু সঠিক নয়। তাহলে আমাদের এখানে যেটা গাণিতিক প্রক্রিয়া নয়, স্মৃতিচারণ অর্থাৎ যে মনে করা বা মুখস্থ করা, সে বিষয়টা কিন্তু গণিতের ক্ষেত্রে সঠিক নয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল, দেখো ডিটটা, স্মৃতিচারণ হচ্ছে গাণিতিক প্রক্রিয়া নয়। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। 3 নম্বরে কি বলেছে? নিচের কোনটি গাণিতিক ভাষার প্রধান বৈশিষ্ট্য? দেখো, সরলতা, সঠিকতা, স্পষ্টতা, সার্বজনীনতা। দেখো, গাণিতিক ভাষার যে সকল এই বৈশিষ্ট্যগুলি দেওয়া রয়েছে, সরলতা, সঠিকতা, স্পষ্টতা, অবশ্যই এগুলো কিন্তু সব বৈশিষ্ট্য। কিন্তু এখানে বলেছে প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ প্রধান বৈশিষ্ট্য এখানে হচ্ছে কি? সার্বজনীনতা, অর্থাৎ সবার জন্য বিষয়টি অবশ্যই গণিত হবে, সেটাই হচ্ছে কি প্রধান বৈশিষ্ট্য। ওকে, সার্বজনীনতা। নেক্সট 4 নম্বর, স্ট্যাটিস্টিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কোথা থেকে? দেখো, স্ট্যাটাস থেকে, স্ট্যাটুট থেকে, স্ট্যাটুসি থেকে, না স্ট্যাটুস থেকে। দেখো, ল্যাটিন শব্দ স্ট্যাটিস্টিক্স শব্দটি এসেছে কিন্তু বন্ধুরা স্ট্যাটাস থেকে। তো বন্ধুরা, আজকের এই 20টি প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলি প্রশ্ন সঠিক হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ওকে, চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো, অ্যাসেসমেন্ট হলো পরিমাণগত, গুণগত, পরিমাণ ও গুণগত উভয়ই কোনোটি নয়। দেখো বন্ধুরা, অ্যাসেসমেন্ট অবশ্যই কিন্তু পরিমাণগত এবং গুণগত। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো, পরিমাণগত ও গুণগত উভয়ই। নেক্সট পরেরটা দেখো, আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য হলো। আদর্শায়িত অভিক্ষা অর্থাৎ একটি আদর্শায়িত অভিক্ষার যে সকল বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো কি? দেখো, এর মধ্যে 4টি অপশন দিয়েছে। আদর্শমান থাকবে, অবশ্যই কিন্তু আদর্শ মান থাকতে হবে। নির্ভরযোগ্য, যথার্থ, দেখো অবশ্যই কিন্তু নির্ভরযোগ্য এবং যথার্থ হতে হবে। এবং বহু পরীক্ষিত, অবশ্যই বহু পরীক্ষার মাধ্যমে কিন্তু সেই আদর্শ মানটা খুঁজে বের করতে হবে। তাহলে এটাও অবশ্যই ঠিক। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল, দেখো
ডিডটা, ওকে, অর্থাৎ সবগুলি। নেক্সট পরেরটা কি বলেছে দেখো, 7 নম্বর কোশ্চেন কি বলেছে, 7 নম্বর প্রশ্ন দেখো, সংশোধনমূলক শিক্ষায় যেটি দরকার, সংশোধনমূলক শিক্ষায় কি দরকার, অর্থাৎ রিমিডিয়াল টিচিং করতে গেলে যে সকল বিষয়গুলি মাথায় রাখতে হবে সেগুলো দেখো কি বলেছে, সংশোধনমূলক শিক্ষায় সহজ বিষয় জ্ঞান উপস্থাপন। হ্যাঁ, অবশ্যই সংশোধনমূলক শিক্ষায় কিন্তু অবশ্যই সহজ বিষয় জ্ঞান উপস্থাপন করতে হবে, কারণ যাদের আমরা সংশোধনমূলক শিক্ষা দিই বা রিমিডিয়াল টিচিং দিই তারা কিন্তু অবশ্যই পিছিয়ে পড়া শিক্ষার্থী, তারা সঠিকভাবে ক্লাসে সবার মধ্যে দিয়ে বুঝতে পারে না, তাই কিন্তু তাদেরকে সংশোধনমূলক শিক্ষা দেওয়া হয়। তাহলে সে জায়গায় সহজ বিষয়জ্ঞান অবশ্যই কিন্তু যে বিষয়জ্ঞানটি অবশ্যই সহজভাবে উপস্থাপন করতে হবে। তারপর দেখো সরলভাবে বিষয়জ্ঞান উপস্থাপন, অবশ্যই কিন্তু তাদের সরলভাবে বিষয়জ্ঞানটা উপস্থাপন করতে হবে যাতে তারা সরলভাবে বুঝতে পারে। আর বিষয়জ্ঞান মনোগ্রাহীভাবে উপস্থাপন, অবশ্যই যেন বিষয়জ্ঞানটি তাদের মনোগ্রাহী হয়, তাদের মনের মধ্যে যেন একটা স্থান নিতে পারে বিষয়জ্ঞানটি, সেভাবে উপস্থাপন করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো কি বন্ধুরা, প্রত্যেকটি। ওকে, নেক্সট। তো বন্ধুরা দেখো 8 নম্বর প্রশ্ন চলে এসেছি। 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, রেডিনেস টেস্ট কি ধরনের মূল্যায়ন পদ্ধতি, ফরমেটিভ এভালুয়েশন, সাবমেটিভ এভালুয়েশন, ডায়াগনস্টিক এভালুয়েশন, প্লেসমেন্ট এভালুয়েশন। দেখো রেডিনেস টেস্ট কিন্তু বন্ধুরা প্লেসমেন্ট এভালুয়েশন, ওকে, স্থান নির্ণয় এভালুয়েশন। চলো নেক্সট। 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোনটি গাণিতিক যুক্তি সূচক, সিটেট 2019 ডিসেম্বরের প্রশ্ন, গাণিতিক যুক্তির সূচক বলেছে দেখো, গাণিতিক সংজ্ঞা প্রদান করার ক্ষমতা, একটি গাণিতিক পদ্ধতির জন্য একটি ন্যায্যতা প্রদান করার ক্ষমতা, দক্ষতার সাথে গণনা করার ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতিতে সঠিক সূত্র স্মরণ করার ক্ষমতা। দেখো সূত্র স্মরণ করার ক্ষমতা কিন্তু গাণিতিক যুক্তির কোনো সূচক নয়, আর গাণিতিক সংজ্ঞা প্রদান করা এটাও কিন্তু কোনো সূচক নয়। এবার দেখো একটি গাণিতিক পদ্ধতির জন্য একটি ন্যায্যতা প্রদান করা, অবশ্যই ন্যায্যতা প্রদান করতে হবে, আর একটা দেখো গণনা করার ক্ষমতা, শুধুমাত্র গণনা করার ক্ষমতা এটা যুক্তির কোনো সূচক নয়। দেখো ন্যায্যতা অবশ্যই কিন্তু প্রদান করতে হবে, তাহলে কোনো একটি গাণিতিক পদ্ধতির জন্য একটি ন্যায্যতা প্রদান করার ক্ষমতা হচ্ছে কি গাণিতিক যুক্তির কিন্তু সূচক। ওকে, নেক্সট। 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, উদ্দেশ্য স্তরটি দেখো আবিষ্কার পদ্ধতিতে, সমস্যা সমাধান পদ্ধতিতে, এ ও বি উভয় পদ্ধতিতে কোনোটি নয়। দেখো উদ্দেশ্য স্তরটি কিন্তু থাকে কোন পদ্ধতিতে, দেখো উদ্দেশ্য স্তরটি থাকে কিন্তু প্রকল্প পদ্ধতিতে। তাহলে এখানে দেখো আবিষ্কার পদ্ধতিও নয়, সমস্যা সমাধান পদ্ধতি নয়, অর্থাৎ এখানে কোনোটি নয়। ওকে, উদ্দেশ্য স্তরটি থাকে কিন্তু প্রকল্প পদ্ধতিতে। নেক্সট পরেরটা দেখো, সংখ্যা ধারণার ক্ষেত্রে কোনটি প্রাথমিকের সাথে সম্পর্কিত নয়। দেখো সিটেট 2019 জুলাইয়ের প্রশ্ন রয়েছে, সংখ্যা ধারণার ক্ষেত্রে কোনটি প্রাথমিকের সাথে সম্পর্কিত নয়, পরিমাপ, শ্রেণীবিভাগ, শ্রেণী অন্তর্ভুক্তি, সংরক্ষণ। সংখ্যা ধারণা দেখো শ্রেণীবিভাগটি অবশ্যই কিন্তু সংখ্যা ধারণার সঙ্গে সম্পর্কিত। ওকে, তারপর দেখো শ্রেণী অন্তর্ভুক্তি, অবশ্যই কিন্তু শ্রেণী অন্তর্ভুক্তির মধ্যে সংখ্যা ধারণা অবশ্যই সম্পর্কিত। আর একটা দেখো পরিমাপ আর সংরক্ষণ। দেখো পরিমাপ কি, সংখ্যার সঙ্গে অবশ্যই কিন্তু পরিমাপটা সম্পর্কিত, কিন্তু যেটা সংরক্ষণ রয়েছে, সংরক্ষণ কিন্তু ধারণার ক্ষেত্রে কোনো প্রাথমিকের সঙ্গে সম্পর্কিত নয়। ওকে, সংখ্যা ধারণার ক্ষেত্রে সংরক্ষণটা কিন্তু সম্পর্কিত নয়। নেক্সট 12টা দেখো, মূল্যায়ন শব্দটির সাধারণ অর্থ হলো, দেখো মূল্যায়ন শব্দটির সাধারণ অর্থ কি, তোমরা উত্তরটি করো। দেখো বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো
এবং কমেন্ট করো তোমরা অবশ্যই 20-র মধ্যে কতগুলো প্রশ্ন সঠিক করতে পারছো। ওকে, আর কেমন লাগছে ওকে প্রত্যেকে একটু কমেন্ট করার চেষ্টা করো। তো বন্ধুরা দেখো, মূল্যায়ন শব্দটির সাধারণ অর্থ হলো, মূল্যায়ন শব্দটির সাধারণ অর্থ কি দেখো, মূল্য আরোপ করা, মূল্য নির্ণয় করা, কতটা শিখলো তা যাচাই করা। দেখো মূল্যায়ন শব্দটির সাধারণ অর্থ কিন্তু অবশ্যই মূল্য আরোপ করা, মূল্য নির্ণয় করা এবং কতটা শিখলো সেই মূল্যায়নের মাধ্যমে অবশ্যই যাচাই করা। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো বন্ধুরা ডিটটা। ওকে, সবগুলি ঠিক। নেক্সট পরেরটা দেখো 13 নম্বর কোশ্চেন কি বলেছে। 13 নম্বর প্রশ্ন বলেছে গঠনমূলক মূল্যায়ন বলে। গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? দেখো পূর্বে যে মূল্যায়ন হয় শিখন চলাকালীন মূল্যায়নকে শিখন শেষ করার পর যে মূল্যায়ন কোনোটি না। তাহলে গঠনমূলক মূল্যায়ন, দেখো পূর্বে যে মূল্যায়ন হয় সে মূল্যায়ন কি গঠনমূলক মূল্যায়ন বলে? একদম না। শিখন শেষ করার পর যে মূল্যায়ন হয় সেটাকে কি হয়? সমষ্টিমূলক মূল্যায়ন। আর শিখন চলাকালীন যে মূল্যায়ন হয় সেটা হচ্ছে কি? গঠনমূলক মূল্যায়ন। ওকে, ফরমেটিভ এভ্যালুয়েশন। চলো নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত সেটগুলির মধ্যে কোনটি গণিতের সমস্যা সমাধানের কৌশল? তাহলে নিম্নলিখিত সেটগুলির মধ্যে কোনটি গণিতের সমস্যা সমাধানের কৌশল? দেখো সিটেট 2019 জুলাইয়ের কোশ্চেন রয়েছে। এটা কি বলেছে, মুখস্থ অনুমান এবং পরীক্ষা অঙ্কন যে সেটগুলি রয়েছে চারটি, এই চারটি সেটের মধ্যে কোনটি গণিতের সমস্যা সমাধানের কৌশল? দেখো মুখস্থ গণিতের ক্ষেত্রে কিন্তু কখনো মুখস্থটা সঠিক হয় না। ওকে, মুখস্থ যখন আসবে এটা হচ্ছে একটা নেগেটিভ ট্যাগ ওয়ার্ড, মনে রাখতে হবে। গণিতের ক্ষেত্রে মুখস্থ এলে সবসময় সেটা নেগেটিভ, তাহলে এটা কিন্তু নয়। দেখো ট্রায়াল ত্রুটি অঙ্কন মুখস্থ, আবার এটা মুখস্থ আছে, তাহলে এটাও কিন্তু এখান থেকে আমরা বাদ দিয়ে দেব। দেখো অঙ্কন ফিরে কাজ রোটে শেখার, দেখো অঙ্কন ফিরে কাজ রোটে শেখার। আর কি বলেছে, যুক্তি পরিবর্তনশীল ব্যবহার করে একটি প্যাটার্ন সন্ধান করুন। দেখো রোটে শেখার কাজ কিন্তু গণিতের ক্ষেত্রে নয়। ওকে, আর যুক্তি পরিবর্তনশীল ব্যবহার ও একটি প্যাটার্ন সন্ধান করুন, এটাই হচ্ছে কি? দেখো যুক্তি আর পরিবর্তনশীল ব্যবহার অর্থাৎ বিভিন্ন পরিবর্তন ভাবে আমরা ব্যবহার করি, আর একটা প্যাটার্ন সন্ধান, অবশ্যই অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্যাটার্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে গণিতের সমস্যা সমাধানের যে বিষয়টি সেটা হচ্ছে কি? দেখো যুক্তি পরিবর্তনশীল ব্যবহার ও একটি প্যাটার্ন সন্ধান। ওকে, নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? শুধুমাত্র 4টি একক সংখ্যার মৌলিক সংখ্যা আছে, বাস্তবে মৌলিক সংখ্যা অসীম, একটি মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক আছে, সমস্ত মৌলিক সংখ্যা বিজোড়। দেখো কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, প্রত্যেকে আশা করি পারবে। দেখো বন্ধুরা কি বলেছে, শুধুমাত্র 4টি একক সংখ্যার মৌলিক সংখ্যা আছে, অবশ্যই। তাহলে একক সংখ্যা, দেখো একক সংখ্যা মৌলিক সংখ্যা কি কি রয়েছে? দেখো 2, 3, 5, 7, 4টে, তাহলে এটা অবশ্যই ঠিক। তারপর দেখো বাস্তবে মৌলিক সংখ্যা অসীম, অবশ্যই বাস্তবে কিন্তু মৌলিক সংখ্যা অসীম। আমরা যত সংখ্যা আমরা গণনা করে যেতে পারি সেখানে কিন্তু মৌলিক সংখ্যা আমরা অবশ্যই করে পেয়ে যাব। তাহলে এটার সঠিক কোনো আমরা বলতে পারি না যে শেষ কোথায় আছে, তাহলে এটাও অবশ্যই কি? অসীম। ঠিক আছে। একটি মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক আছে, অবশ্যই। দেখো একটি মৌলিক সংখ্যার মাত্র কিন্তু 2টি গুণনীয়ক আছে, অর্থাৎ সেই সংখ্যা 1 এবং সেই সংখ্যা হচ্ছে সেই সংখ্যার গুণনীয়ক, তাহলে এটাও সঠিক। আর সমস্ত মৌলিক সংখ্যা বিজোড়, দেখো সমস্ত মৌলিক সংখ্যা কিন্তু বিজোড় নয়। 2 যেহেতু আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, তাহলে এটা তো জোড়, এটা তো জোড়, তাহলে আমাদের কিন্তু এটা ভুল রয়েছে। ওকে, তাহলে ভুল কোনটা? দেখো সঠিক নয়, ডিটা, সমস্ত মৌলিক সংখ্যা বিজোড়। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, মূর্ত থেকে বিমূর্ত চিন্তন পর্যন্ত অগ্রসর হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? দেখো মূর্ত থেকে বিমূর্ত চিন্তন পর্যন্ত অগ্রসর হওয়ার পদ্ধতি, দেখো সমস্যা সমাধানের পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, প্লে ওয়ে পদ্ধতি, শিক্ষাগত পদ্ধতি। দেখো শিক্ষাগত পদ্ধতি তো হবে না। ওকে,
আর সমস্যা সমাধান পদ্ধতি অর্থাৎ আমরা একটা সমস্যা উপস্থাপন করি সেখান থেকে সমাধানের পথ খুঁজি, তাহলে এটাও না। আর প্লে ওয়ে খেলা মানে খেলার মাধ্যমে, তাহলে মূর্ত চিন্তন, এটাও না। তাহলে এবার দেখো পড়ে আছে আমাদের প্রদর্শন পদ্ধতি। প্রদর্শন পদ্ধতি দেখো একটা কোনো কিছু বিষয়, একটা কোনো কিছু চিত্র হয়তো দেখানো হলো, সেই চিত্রটা দেখে, ঠিক আছে, প্রদর্শন করানো হলো, সেই চিত্রটা দেখে সে শিশু কিন্তু বিভিন্ন রকম ভাবতে শুরু করলো, কে সে এই চিত্রের মধ্যে কি কি রয়েছে সে ভাবতে শুরু করলো, তাহলে বিমূর্ত চিন্তন পর্যন্ত অগ্রসর হওয়া যায়। তাহলে এটা হচ্ছে কি সঠিক উত্তর হয়ে গেল কি বিটটা। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে নিম্নলিখিত ঘটনার মধ্যে কোনটি একটি কার্যকলাপ? কোনটা একটা কার্যকলাপ? দেখো সিটেট 2018 কোশ্চেন রয়েছে। শিশুরা অন্বেষণে নিযুক্ত, শিক্ষক ব্যাখ্যা করছেন কিভাবে যোগফল করতে হয়। শিশুরা ছড়ার আকারে গণনা আবৃত্তি করছে, শিশুরা ব্ল্যাকবোর্ড থেকে অনুলিপি কপি করছে। দেখো শিশুরা বলেছে কোনটি শ্রেণীকক্ষে নিম্নলিখিত ঘটনার কোনটি একটি কার্যকলাপ? অন্বেষণে নিযুক্ত, এটা কিন্তু কোন রকমের কার্যকলাপ নয়। শিক্ষক ব্যাখ্যা করছেন কিভাবে যোগফল করতে হবে, শিক্ষক ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা দিচ্ছেন, তাহলে এটা কিন্তু কোনো কার্যকলাপ নয়। এবার বলেছে শিশুরা ছড়ার আকারে গণনা আবৃত্তি করছে, তাহলে ছড়ার আকারে একটা গণনা আবৃত্তি করছে শিশুরা এবং ব্ল্যাকবোর্ড থেকে অনুলিপি করছে, কপি করছে, তাহলে কপি করাটা কিন্তু কোনো রকম ভাবে কাজ নয়। এবারে শিশুরা ছড়ার আকারে যে গণনা করছে সেই গণনাটা হচ্ছে কি এখানে মূল কার্যকলাপ। ওকে, শিশুরা ছড়ার আকারে গণনা আবৃত্তি করছে, সেই গণনার আবৃত্তিটা হচ্ছে কি এখানে কার্যকলাপ। ওকে, চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটি এনসিএফ, সরি এটা এনসিএফ হবে, এনসিজি হয়ে গেছে, এনসিএফ 2005 অনুযায়ী সকলের জন্য গণিত অর্জনের সামগ্রিক উদ্দেশ্যের সাথে সারিবদ্ধ। সকলের জন্য গণিত এনসিএফ 2005 অনুযায়ী সকলের জন্য গণিতের যে সামগ্রিক উদ্দেশ্য সেটা দেখো বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর গণিতবিদদের অবদান তুলে ধরতে হবে, গাণিতিকভাবে মেধাবী শিক্ষার্থীদের বিচ্ছিন্নভাবে তৈরি করা উচিত, এটা স্বীকার করা উচিত যে গণিত নির্বাচিত কয়েকজন ছাত্রের জন্য উপযুক্ত, এটা তো কখনো নয়। দেখো পাঠ্যপুস্তকে শুধুমাত্র গড় অসুবিধার সমস্যা অন্তর্ভুক্ত করা উচিত। দেখো শুধুমাত্র গড় অসুবিধার সমস্যা অন্তর্ভুক্ত করা উচিত, এটাও নয় কিন্তু। ওকে, যেহেতু বলে সকলের জন্য শিক্ষা, এবার যে গাণিতিকভাবে মেধাবী শিক্ষার্থীদের বিচ্ছিন্নভাবে তৈরি করা উচিত, অর্থাৎ যে সকল শিক্ষার্থী মেধাবী রয়েছে তারা বিচ্ছিন্নভাবে তাদেরকে নিয়ে শিক্ষা দেয়, এটা কিন্তু নয়। সকলের জন্য শিক্ষার ক্ষেত্রে মেধাবীদেরকে আলাদা করে নেওয়া, এটা তো নয়, একদম নয়। এবার দেখো বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর গণিতবিদদের অবদান তুলে ধরতে হবে। দেখো সকলের জন্য গণিত এই অর্জনের সামগ্রিক উদ্দেশ্যের সাথে সারিবদ্ধ, যেটা সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চল ও বিভিন্ন সামাজিক গোষ্ঠীর যে সকল গণিতবিদ রয়েছে তাদের অবদান তুলে ধরতে হবে, অর্থাৎ যে বিভিন্ন অঞ্চল, অর্থাৎ যে গণিতরা যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গোষ্ঠী সামাজিক গোষ্ঠীর মানুষ, সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে শিখ হতে পারে, জৈন হতে পারে, সেই সকল যে গণিতবিদ রয়েছে আলাদা আলাদা সামাজিক গোষ্ঠীর যে সকল গণিতবিদ রয়েছে তাদের অবদান যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে যে গণিতের যে বৈষম্যটা সেই বৈষম্যটা অনেকটা হয়তো কাটানো যেতে পারে। তাহলে এখানে সঠিক উত্তরটি দেখো কি হবে, সঠিক উত্তরটি কিন্তু হবে কিন্তু ইয়েরটা। ওকে, তাহলে বিভিন্ন অঞ্চলের এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর যে সকল গণিতবিদ রয়েছে তাদের অবদান তুলে ধরলে শিশুদের কাছে বা শিক্ষার্থীদের কাছে একটা বিষয় ক্লিয়ার হবে যে সবাই গণিতটা শিখতে পারে। এখানে কোনো সামাজিক গোষ্ঠীর কোনো নিচু জাতি হোক বা কোনো উঁচু জাতি হোক এরকম কোনো বিষয় নেই যে গণিত শেখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো এরটা। ওকে, নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন কি বলেছে, এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে গণিত শেখানোর উদ্দেশ্য নিচের কোনটি? দেখো 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে গণিত শেখানোর উদ্দেশ্য কোনটি? সিটেট 2016 সেপ্টেম্বরের প্রশ্ন।
দেখো উচ্চতর এবং বিমূর্ত শেখার জন্য প্রস্তুতি অঙ্ক। গণিতকে শিশুর জীবনের অভিজ্ঞতার অংশ করা, সমস্যা সমাধান এবং সমস্যা পোজিং দক্ষতা প্রচার করা, যৌক্তিক চিন্তার প্রসার। দেখো এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে গণিত শেখানোর উদ্দেশ্য যৌক্তিক চিন্তা, প্রাথমিক স্তরে তার কিন্তু যৌক্তিক চিন্তার বিকাশটা এটা কোনো উদ্দেশ্য নয়, বা যৌক্তিক চিন্তার প্রচার। এবার যে সমস্যা সমাধান, সমস্যা পোজিং দক্ষতা প্রচার করা, কেবলমাত্র সমস্যা সমাধান, সমস্যা পোজিং দক্ষতা প্রচার করা এটা কিন্তু উদ্দেশ্য নয়। দেখো এবারে গণিতকে শিশুর জীবনের অভিজ্ঞতার অংশ করা, আর উচ্চতর এবং বিমূর্ত শেখার জন্য অঙ্ক প্রস্তুতি। অর্থাৎ প্রাথমিক স্তরে যে গণিত শেখানো সেটা কিন্তু যে উচ্চতর, বিশেষ করে যে এনসিএফ 2005 অনুযায়ী উচ্চতর শ্রেণীতে তার যে শেখার বিষয় এবং যে সকল বিমূর্ত বিষয় রয়েছে সেই বিমূর্ত বিষয়গুলি শেখার জন্য প্রস্তুতি করা কিন্তু হচ্ছে প্রাথমিক স্তরে গণিত শেখানোর উদ্দেশ্য। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো এরটা। নেক্সট, গণিত প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কি? দেখো গণিত প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কি? দেখো বন্ধুরা, আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন চলে এসেছি। তো প্রত্যেককে বলবো অন্তত একটি করে তোমরা প্রত্যেকে লাইক করে দাও। তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও আনার জন্য। ওকে, তাই প্রত্যেকে বলছি অবশ্যই করে চটপট করে তোমরা লাইক করো, এবং যারা এখনো সাবস্ক্রাইব করো তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। আরো গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট কিন্তু অবশ্যই তোমরা পাবে। ওকে, এরপরে ম্যারাথন ক্লাস আসবে, তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে, অথবা ডেসক্রিপশন থেকে অবশ্যই তোমরা লিঙ্ক আছে ওখান থেকে যুক্ত হয়ে যেতে পারো। সমস্ত পিডিএফ অবশ্যই তোমরা পেয়ে যাবে। ওকে, আর একটু প্রত্যেকে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও, সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও। ওকে, দেখো গণিত প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো, শিক্ষার্থীদের আচরণ পরিবর্তন করতে, পাঠ্যক্রমের বাইরে পাঠদান, স্বতন্ত্রভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করা। প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য অর্থাৎ রিমিডিয়াল টিচিং, যে আমরা রিমিডিয়াল টিচিংটা করানো হয় তার যে মূল উদ্দেশ্য সেটা কি? দেখো শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো। মেধার বিকাশ ঘটানো কিন্তু এটা নয়। প্রতিকারমূলক শিক্ষা কাদেরকে দেওয়া হয়? যারা সাধারণত সাধারণ শিক্ষা থেকে পিছিয়ে পড়ে, অর্থাৎ সকলের সঙ্গে যে শিক্ষা, যে নর্মাল ক্লাসে যে শিক্ষা হয় সেখান থেকে তারা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের রিমিডিয়াল টিচিং দেওয়া হয়। তাহলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো এটা কিন্তু কোনো রকমভাবে ঠিক নয়। প্রতিকারমূলক শিক্ষায় শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো হয় না। শিক্ষার্থীদের মধ্যে তাদেরকে আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে সাহায্য করা হয় যাতে তারা বিষয়গুলো সঠিকভাবে বুঝে উঠতে পারে। দেখো শিক্ষার্থীদের আচরণ পরিবর্তনটা কিন্তু প্রতিকারমূলক উদ্দেশ্য নয়। পাঠ্যক্রমের বাইরে পাঠদান প্রতিকারমূলক শিক্ষার কোনো উদ্দেশ্য নয়। কেবলমাত্র পাঠ্যক্রমের বাইরে পাঠদান করলে কি তার মধ্যে শিক্ষার যে সমস্যাগুলি রয়েছে সেটা কি দূর করা সম্ভব হবে? সে কেন শিখতে পারছে না, তার নর্মাল ক্লাসে কি সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ স্বতন্ত্রভাবে তার বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করতে হবে। অর্থাৎ এখন দেখো ডিটটা একদম সঠিক উত্তর রয়েছে, অর্থাৎ তাদের নিজ নিজের যে চিন্তা ভাবনা, তাদের কি কারণে তাদের মধ্যে সঠিকভাবে শিক্ষাটা তারা গ্রহণ করতে পারছে না, বা সঠিক শিক্ষার যে বিষয়টা গড়ে উঠছে না সে বিষয়টা ভালোভাবে খোঁজ নিতে হবে। স্বতন্ত্রভাবে বিভিন্ন শিক্ষার্থীদেরকে সাহায্য করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা করে তাদেরকে বুঝতে হবে যে তোমার কোথায় সমস্যা, কি বিষয়ের জন্য তোমরা বুঝতে পারছো না, বা কোন জায়গাটা তোমাদের সমস্যা হচ্ছে সেই জায়গাটা কিন্তু তাদের থেকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেলে দেখো স্বতন্ত্রভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করা। ওকে, তো বন্ধুরা দেখো আজকের কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তো আশা করি আজকের প্র্যাকটিস সেটটি তোমাদের খুবই ভালো লেগেছে। প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই চটপট করে একটু সুন্দর হাত দিয়ে লাইক করে দাও, আর আবার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার হাজির হবো। ওকে, তো এরপরে ম্যারাথন ক্লাস আসবে, তাই প্রত্যেকে বলছি সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, পড়তে থেকো।